সংখ্যা বেশি। হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আজকে জুন মাসের 2 তারিখ সোমবার, ঘড়িতে সময় প্রায় 11:30 মতো। সকাল সকাল আজকে স্নান সেরে নিয়েছি। স্নান সেরে ব্রেকফাস্ট, পুজো দেওয়া সবকিছুই কমপ্লিট হয়ে গিয়েছে। অন্যদিন রান্না বান্না সেরে তারপর স্নানে যাই, কিন্তু আজকে করেছি উল্টো। তার কারণ আজকে না বাইরে বেশ গরম পড়েছে, আর রান্না বান্নাও তেমন কিছু ঝামেলার নয়, একদম সিম্পল সব খাবার দাবার রান্না হবে আজকে। যেমন ওই পাট শাকের ডাল, আরও হবে ডিম কষা। রান্না বান্না করতে অত সময় লাগে না এগুলো, তাই জন্য ভাবলাম একবারে স্নান সেরে তারপরে যাই। সবার প্রথমে 4টে ডিম আর 3টে আলুর খোসা ছাড়িয়ে আমি একসঙ্গে সিদ্ধ হতে বসালাম। একজন দাদা একটি কমেন্ট করেছিলেন এই আলু সম্পর্কে, জাপানে কি চন্দ্রমুখী আলু পাওয়া যায়, মানে যে আলুগুলো ভীষণ তাড়াতাড়ি নরম হয়ে যায়? না না, এদেশে চন্দ্রমুখী বা জ্যোতি কোনো আলুই পাওয়া যায় না। তবে এখানকার সাধারণ আলুগুলোই আমাদের দেশের ওই তাড়াতাড়ি গলে যাওয়া আলুগুলোর মতোই খেতে। বেশ, ওদিকে ডিম আলু সিদ্ধ হতে দিয়ে এখানে আমি কিছু ডাল ধুয়ে নিচ্ছি। 2-3 দিন আগে ডালের বড়া বানিয়েছিলাম ওই মুসুর ডাল আর ছোলার ডাল মিশিয়ে, সেটাই খানিকটা বেঁচে গিয়েছিল। তার সাথে আরো 2 চামচ মতো মুসুর ডাল মিশিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়ে এখন এই যে পাট শাকের ডালটা যে বানাবো তার জন্য সিদ্ধ হতে দিলাম। একটু নেড়ে চেড়ে নুন ছিটিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এমনিতেও আমি লক্ষ্য করেছি আমাদের দেশের ওই দেশি ডালের তুলনায় এখানকার ডালগুলো অনেক দ্রুত সিদ্ধ হয়। এদিকে আলুগুলো অল্প সিদ্ধ করেই তুলে নিলাম, তার কারণ এরপর ভাজাভুজি কষানোর সময় তো আরো একটু সিদ্ধ হয়ে যাবে। ওই কারণে আলুগুলোকে আরো বেশিক্ষণ গরম জলে রাখলে দেখা যাবে রান্নার শেষে ঝোলটা অনেকটাই থকথকে হয়ে গিয়েছে। ডিম আজকে একটু অন্যভাবে রান্না করব, মানে অনেকেই অভিযোগ করেন আমি আদা রসুন খুব একটা ব্যবহার করি না। সত্যি, আমি ডিমের ঝোলে আদা রসুন একেবারেই ব্যবহার করি না। তবে আজকে ভাবছি না, একটু অন্যরকম ভাবে মাংসর মতো করে করব। মানে এক কথায় একটু আদা রসুন অ্যাড করব, সাথে জিরের গুঁড়ো, অর্ধেকটা পরিমাণ লাল পেঁয়াজ আর টমেটো আমি কুচি করে নিয়েছি। এখানে আদার খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমাদের দেশের আদা বা রসুন দোকান বাজার থেকে আনার পর লক্ষ্য করবেন খোসাগুলো অনেকটাই পরিপক্ক থাকে। তবে এখানকার দোকান থেকে আপনি আদা আনলে বুঝতে পারবেন সেগুলো কতটা কচি। খুবই কচি আর সতেজ আদা এদেশে প্যাকেটে ভরে বিক্রি হয়। মেইন রান্নাটা করতে কিন্তু অত সময় লাগে না, যতটা সময় ব্যয় হয় এই কাটাকাটি বাছাবাছি গোছাগুছিতে। সব উপকরণ একটা বাটির মধ্যে তুলে রাখলাম, আদা রসুনটা পেস্ট করব। ওদিকে চলুন দেখি ডালের কি অবস্থা। মটর বা ছোলা এই জাতীয় ডালগুলো কুকারে না দিলে সিদ্ধই হতে চায় না। তবে এটা যেহেতু 2-3 দিন ধরে ভেজানো ছিল, তাই মুসুর ডালের সাথেই গলে যাবে। এর আগে অনেক ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছি বর্তমানে জাপানে মূল্যবৃদ্ধির কথা। বর্তমানে ঠিক বলা ভুল হবে, প্রায় ছোটখাটো একটা বছর ধরে জাপানে সবকিছুর দাম একেবারে তুঙ্গে। মোটামুটি চাল ডাল আনাজপাতি মাছ মাংস সবকিছুর দামই বেড়ে গেলেও চালের দাম সব থেকে বেশি। তবে ডিম মাংসের দাম এগুলো মোটামুটি থাকলেও আলুর দাম বেড়ে হয়েছে ডিমের তুলনায় আরো বেশি। সব স্টোরেই মূলত খাবার দাবারের দাম একই রকম, যদিও 2-5 টাকার একটু পার্থক্য থাকতে পারে। তার কারণ তাদের প্রোডাকশনের উপরে নির্ভর করে চলতে হয়। এছাড়াও কোয়ালিটি অনুপাতে সব রকমের খাবারের দামও নির্ভর করে। যেমন ধরুন 10টা ডিম 258 ইয়েনে পাওয়া যায় এখানে, যেটা আমাদের ভারতীয় টাকায় ধরুন প্রায় 160 টাকার মতো। এছাড়াও যদি আলুর দামের কথা বলি, ধরুন 5টা মতো আলু ছোট ছোট সাইজের, সেটার দাম ওই 312 ইয়েন, মানে প্রায় 190 টাকার মতো। তবে দাম যতই বাড়ুক কমুক মানুষের প্রয়োজনের তো আর শেষ নেই। দাম বাড়লেও মানুষের প্রয়োজন একই রকম থাকবে, আর কমলেও তাই। সিদ্ধ ডিমগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, সাথে আলুগুলোতেও একটু চিড়ে দিয়েছি ছুরির সাহায্যে, যাতে ভেতর দিকটায় মশলাগুলো সুন্দর মতো প্রবেশ করতে পারে। এদিকে ডিমগুলো ভাজা হোক, ওই দিকটায় চলুন পেস্ট বানিয়ে নেই। আদা রসুন আজকে অনেকটা পরিমাণ দিয়েছি, একদম মাংসের মতো করে কষা কষা স্টাইলে রান্না করব। খেয়াল করেছেন এরই মধ্যে আলুর উপরের অংশটা কেমন খুলে খুলে আসছে? যাকে চলুন তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে অল্প একটু গোটা জিরে, 2টো মতো গোটা লঙ্কা আর 1 টুকরো দারচিনি দিয়ে কুচি করা পেঁয়াজগুলোকে অল্প নুন ছিটিয়ে ভেজে নেব। এখন তো এদেশে গরম পড়ে গিয়েছে, তাই জন্য বাজারে লাল পেঁয়াজ অনেকটাই সস্তা।
লাল পেঁয়াজ আর সাদা পেঁয়াজ মানে যেগুলোর খোসার রং একটু ব্রাউন বা বিস্কিট কালারের, সেগুলোর দাম মোটামুটি একই রকম। তবে শীতের সময় এই লাল পেঁয়াজ তো বাজারে খুব একটা দেখাও যায় না, আর যতটা যা একটা দুটো পরিমাণ বিক্রি হয় তার দাম থাকে এই সময়ের তুলনায় প্রায় ডবল। আদা রসুন পেঁয়াজের সাথে ভালো মতো কষিয়ে নিলাম, কাঁচা গন্ধটা চলে গিয়েছে। দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা, ওই যা যা মশলা দিতে হয় আর কি, লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো, অল্প চিনিও ছিটিয়ে দিয়েছি। জল দিয়ে ভালো মতো কষিয়ে নিয়ে এইবার ভেজে রাখা আলু, ডিম আর কয়েকটা টমেটোর টুকরো সেটাও দিয়ে দিলাম। ভালো মতো কষিয়ে নেবার পর জল ঢেলে দিলাম। আজকে পরিমাণটা একটু বেশি দিচ্ছি, তার কারণ গ্রেভিটা একটু থকথকে যাতে না হয়ে যায়, পাতলা করার জন্য। আর পাট শাকের ডালটাও একটু ঘন টাইপের হবে, তাই একটা মাত্র ঝোল তরকারি যদি পরিমাণে বেশি না রাখি, খাওয়ার সময় আবার টান পড়তে পারে। শাকগুলো ভালো করে বেছে নেবার পর ধুয়ে আমি অনেকক্ষণ ঠান্ডা নুন জলে ভিজিয়ে রেখেছিলাম। এমনিতেও এদেশের শাকসবজিতে পোকামাকড় আপনি একেবারেই দেখতে পারবেন না, আর যদিও সেটা কখনো কেউ দেখে ফেলে আর যদি কোনো কাস্টমার সেটা নিয়ে অবজেকশন জানায়, তাহলে বাপু ওই দোকানের ভোগ আছে। রিসেন্টলি জানেন এরকমই একটা ঘটনা ঘটেছে এদেশে। জাপানে মাংস আর ভাতের বোল জাতীয় খাবারের একটা রেস্টুরেন্ট চেন আছে যার নাম সুকিয়া। এই ঘটনাটা বেশি দিন আগের নয়, রিসেন্টলি ঘটে যাওয়া একটা ঘটনা, আর ঘটেছে টোকিওতে। কোনো এক কাস্টমার টেক আউট খাবার অর্ডার করেছিলেন, বাড়িতে নেবার পর উনি দেখেন খাবারের মধ্যে ককরোচ, খাবারের মধ্যে আরশোলা বা চুল, এই জাতীয় ব্যাপার জাপানে মারাত্মকভাবে খারাপ চোখে দেখা হয়, আর এটা খুবই স্ট্রং একটা অপরাধ। স্টোর ম্যানেজার এটা জানার পর তার থেকে খাবারটি ফিরিয়ে নেয় এবং টাকা দিয়ে তার কাছে ক্ষমাও চেয়ে নেয়। তবে ঘটনা কিন্তু এখানেই শেষ হয়নি, ব্যাপারটা এতটাই স্ট্রং ভাবে নেওয়া হয়েছিল, সুকিয়া জাপানে যতগুলো রেস্টুরেন্ট রয়েছে সবগুলো দোকান ওই সময় ওই সপ্তাহের সোম থেকে শুক্রবার পর্যন্ত টানা বন্ধ থাকে। 7টা দিন ধরে সারা দেশের সবকটা দোকানে তারা ক্লিনিং মিশন চালায় এবং ট্রাই করে যাতে পরবর্তীতে এরকম ঘটনা আর দ্বিতীয়বার না ঘটে। এই ঘটনাটা আমি সংক্ষেপে শেয়ার করলাম, তবে এর বিস্তারিত আরও অনেক দিক রয়েছে। যদি আপনারা জানতে চান গুগলে সার্চ করবেন জাপান সুকিয়া রেস্টুরেন্ট ক্লোজিং। গুগলে এরকম কিছু একটা লিখে সার্চ করলে পুরো ডকুমেন্টারিটাই দেখতে পারবেন। রসুন ফোড়নে এই পাট শাকটা যে কি ভালো খেতে লাগে, আর কি দারুণ একটা সুগন্ধ যে বেরিয়েছে। এই ডালটা সবসময় একটু গাঢ় গাঢ় রান্না করলেই ভালো লাগে। এই রান্নাটা আমার শাশুড়ি মায়ের থেকে শেখা। আমাদের ও বাড়িতে মানে আমার মা চিংড়ি আর শিঙি মাছ দিয়ে সবসময় পাট শাক রান্না করেন, তবে আমাদের এ বাড়িতে দেখেছি মাছ দিয়ে পাট শাক রান্না করার চল একেবারেই নেই। আজকে অফ ক্যামেরায় আমি ধনিয়া পাতা আর কালো জিরে রসুন দিয়ে বেটেছিলাম, শিলনোড়ায় বেটেছিলাম, একদম মিহি মিহি করে বেটেছি, তাই জন্য খুব একটা সমস্যা হয়নি। তো কাঞ্চন বাটাবুটি খেতে খুব ভালোবাসে, এই জাতীয় ভর্তা খেতে খুব ভালোবাসে। আমি অত ভালোবাসতাম না, কিন্তু ওর পাল্লায় পড়ে এখানে থাকতে থাকতে শিখে গিয়েছি খাওয়া, বেশ ভালোই লাগে এখন ঝাল ঝাল। তো আমি ওকে দুজনেই সমান সমান নিয়েছি পাতে। তো ও আমাকে বলছে নাও না তোমরা বেশি নাও, তো আমি বলছি না না সবসময় তোমাকেই বেশি দিই, তুমি সবসময় বেশি খাও। তো বলছে না না তোমরা বেশি পরিমাণে, কি বললে তোমরা জনসংখ্যায় বেশি তাই তোমরা খাও। তাই আমি বলছি পরিসংখ্যানে বেশি, আমরা জনসংখ্যায় বেশি। বেশ চলুন ডিনার সেরে নিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।